মানুষের চোখের ভাষা, মনের ভাষা প্রধানমন্ত্রী ভালো বুঝেন। আগামীকালকে মহামান্য রাষ্ট্রপতির আদেশ বলে ইনশাআল্লাহ এটাকে অধ্যাদেশ হিসাবে জারি করার প্রস্তুতি নিচ্ছি। আইনের দ্রুত বাস্তবায়নেই অপরাধ কমিয়ে আনবে। এই আইনে আপনার একদম সময় নির্ধারণ করে দেওয়া হচ্ছে, ফলো করা হচ্ছে না, ট্রায়ালের জন্য হচ্ছে না, তদন্তের জন্য হচ্ছে না। বিচারিক নজিরটাও যদি তৈরি করা যায় যে হ্যাঁ একজন অপরাধী অপরাধ করে পার পাবে না, তার শাস্তি হবে। প্রধান শিরোনাম দেখছিলেন, দুপুরের সময়ের সঙ্গে আছি আমি মিজানুর রহমান কবির। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। চট্টগ্রামে জামিনে বেরিয়ে আবারও অপরাধে জড়াচ্ছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। ধরা ছোঁয়ার বাইরেই থাকছে কথিত বড় ভাইয়েরা। হিমশিম খাচ্ছে পুলিশও। অস্ত্র মামলায় দোষী সাব্যস্ত হলে যাবজ্জীবন সাজা হতে পারে। যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী পাপিয়া ও তার স্বামীর কিছুক্ষণের মধ্যে রায় ঘোষণা। এবং বিকল্প না রেখে রাজধানীর ঝুলন্ত তার অপসারণ করলে 18 অক্টোবর থেকে প্রতিদিন 3 ঘন্টা সম্প্রচার বন্ধের হুঁশিয়ারি কেবল অপারেটরদের। বন্ধ থাকবে ইন্টারনেটও। অবশেষে ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের বিধান রেখে সংশোধন করা হলো নারী ও শিশু নির্যাতন দমন আইন। সকালে মন্ত্রিসভার বৈঠকে এই আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। আগামীকাল রাষ্ট্রপতি এই সংক্রান্ত অধ্যাদেশ জারি করবেন। এদিকে আইনমন্ত্রী জানান, নতুন মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করতে সরকার চেষ্টা করবে। অবশেষে প্রণয়নের 20 বছর পর জনদাবির মুখে সংশোধন করা হলো নারী ও শিশু নির্যাতনে সর্বোচ্চ সাজার বিধান। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার নিয়মিত বৈঠক। এতে সচিবালয় থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত ছিলেন মন্ত্রিসভার সদস্যরা। বৈঠকের শুরুতেই ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড করার লক্ষ্যে নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000-এর সংশোধনীর খসড়া উত্থাপন করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। সম্প্রতি দেশে ধর্ষণ ও নির্যাতনের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় দেশব্যাপী ধর্ষণ ও নারী নিপীড়ন বিরোধী বিক্ষোভের পরিপ্রেক্ষিতে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের বিধান চূড়ান্ত করা হয় সভায়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব বিস্তারিত তুলে ধরেন ব্রিফিংয়ে। তিনি জানান, সংশোধনীর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। যে 2000 সালের 8 নম্বর আইনের ধারা 9-এর সংশোধন, নারী ও নির্যাতন দমন আইন 2000 অতঃপর উক্ত আইন বলে পরিচিত উল্লিখিত ধারা 9-এর 1 উপধারা ধারার যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড শব্দগুলির পরিবর্তে মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে শব্দগুলি প্রতিস্থাপিত হবে। তো মন্ত্রিসভাতে বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী থেকে সবাই এই বিষয়ে এই দুইটাকেও সংশোধনের জন্য অনুমোদন দিচ্ছে। তো ভার্চুয়ালি 3টা হলো মেইন ফান্ডামেন্টাল অ্যামেন্ডমেন্ট। একটাই হলো, সেটা হলো যেখানে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ছিল সেটা গিয়ে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রতিস্থাপিত হবে। আর সিম্পল হার্ট যদি হয় এই জাতীয় ঘটনাতে, তাহলে সেক্ষেত্রে সেটা কম্পাউন্ড করা যাবে। আর এখানে আপনার যে একটা রেফারেন্স দেওয়া আছে 20-7 ধারাতে, চিলড্রেন অ্যাক্ট 1974, এটা আর এখন প্রযোজ্য হবে না, এখন এটা শিশু আইন 2013 প্রযোজ্য। বর্তমানে সংসদ অধিবেশন চলমান না থাকায় জরুরি ভিত্তিতে এটি নিয়ে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করবেন। 180 দিনের মধ্যে বিচার নিষ্পত্তি করার কথাও জানান আইনমন্ত্রী। অনুমোদন করা হয়েছে এই বলে যে এই সংশোধনীগুলিকে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে ভেটিং সাপেক্ষে, এবং এটাও মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে এটাকে, যেহেতু সংসদ এখন সেশনে নাই, সেই জন্য এটাকে অধ্যাদেশ করার জন্য, এবং আমরা আগামীকালকে মহামান্য রাষ্ট্রপতির আদেশ বলে ইনশাআল্লাহ এটাকে অধ্যাদেশ হিসাবে জারি করার প্রস্তুতি নিচ্ছি। দ্রুত মামলা নিষ্পত্তি করতে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে বিশেষ নির্দেশনা দেওয়ার কথা জানিয়েছেন আইনমন্ত্রী। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা।
এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, জনদাবির প্রেক্ষিতেই সরকারি আইন সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে। সকালে সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। এটা আজকে জনদাবিতে পরিণত হয়েছে, কাজে এটাকে আমরা অবশ্যই স্বীকৃতি দেব এবং এই লক্ষ্য বাস্তবায়নে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। কারণ সর্বোচ্চ সাজা নিশ্চিত হলে এদের মধ্যে একটা ভীতিও থাকতে পারে, কিন্তু যেভাবে বাড়ছে বিষয়টি নারীর প্রতি সহিংসতা এবং ধর্ষণ, এটা বন্ধ করতে হলে এ ধরনের কঠোর আইন প্রয়োগের প্রয়োজন রয়েছে। অস্ত্র মামলায় যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমানুর পাপিয়া ও তার স্বামী সুমনের বিরুদ্ধে রায় আজ। রাষ্ট্রপক্ষের আশা, পাপিয়ার সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড হবে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সুদূর অভিযানে গ্রেপ্তার আলোচিত এই দম্পতির বিরুদ্ধে যে 4টি মামলা বিচারাধীন, তার মধ্যে অস্ত্র মামলার রায় দিতে যাচ্ছেন আদালত। 2 আসামির উপস্থিতিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কেএম ইমরুল কায়েস রায় ঘোষণা করবেন। চলতি বছরের 22 ফেব্রুয়ারি বিদেশে পালিয়ে যাওয়ার সময় পাপিয়া ও তার স্বামীকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 7টি পাসপোর্ট, বিপুল সংখ্যক জাল নোট ও বিদেশি মুদ্রাসহ র্যাব গ্রেপ্তার করে। পরে পাপিয়ার রাজধানীর ইন্দিরা রোডের ফ্ল্যাটে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন, 20টি গুলি, মদ ও বিভিন্ন ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড। এই মুহূর্তে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আছেন রিপোর্টার মার্জিয়া মোমো। আমরা বিস্তারিত জানতে তার কাছে যাচ্ছি। মোমো, এই মুহূর্তে গারদ থানা থেকে যুব মহিলা লীগের নেত্রী শামীমানুর পাপিয়া এবং তার স্বামী মফিজুর চৌধুরী ওরফে সুমন চৌধুরী, তাকে আনা হচ্ছে। তাদেরকে সকালবেলা কিন্তু গাজীপুরের হাই সিকিউরিটি কারাগার থেকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আনা হয় এবং সে সময় থেকে রাখা হয় গারদ থানায়। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে গারদ থানার সামনে আদালতের যে বিপুল সংখ্যক পুলিশ সদস্যরা রয়েছেন, তারা হচ্ছে পাপিয়া এবং তার স্বামী মফিজুর রহমানকে গারদ থানা থেকে বেরিয়ে আনার প্রস্তুতি প্রায় শেষের দিকে। এবং ইতিমধ্যে যদি আমরা একটু বামে দেখি, সেখানে যে গারদখানা রয়েছে, আপনাকে জানিয়ে রাখতে চাই আদালতে যে 2টি পৃথক গারদখানা রয়েছে, একটি নারী আসামিদের জন্য এবং অন্যটি পুরুষ আসামিদের জন্য। ইতিমধ্যে কিন্তু পুরুষ আসামিদের জন্য রাখা যে গারদখানা রয়েছে, সেখান থেকে শামীমানুর পাপিয়ার যে স্বামী মফিজুর রহমান ওরফে সুমন, তাকে বের করে আনা হচ্ছে এবং ঠিক তার পরপরই নারী আসামিদের জন্য রাখা যে গারদখানা রয়েছে, সেটি থেকে কিন্তু পাপিয়াকে বের করে আনা হবে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুলিশ সদস্যদের ঘেরাটোপে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে তোলা হচ্ছে পাপিয়ার স্বামী মফিজুর চৌধুরী ওরফে সুমনকে। এবং এই মুহূর্তে পাপিয়াকে আমরা দেখতে পাচ্ছি। এই 2 আসামিকে কিন্তু এখন মহানগর জজ কেএম ইমরুল কায়েসের আদালতে তোলা হবে এবং তাদেরকে কাঠগড়ায় তোলা হবে। এবং ঠিক তারা যখন কাঠগড়ায় উপস্থিত হবেন, তার পরপরই কিন্তু বিচারক অস্ত্র মামলায় এই 2 আসামির বিরুদ্ধে আজকে রায় ঘোষণা করবেন। আপনাকে জানিয়ে রাখতে চাই, পাপিয়ার ইন্দিরা রোডের ফ্ল্যাট থেকে একটি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন ও 20টি গুলি উদ্ধার করে র্যাব এবং সেই ঘটনায় শেরেবাংলা থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয় এবং সেই মামলাতে কিন্তু আজ আদালত রায় ঘোষণা করতে যাচ্ছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বরাবরই আমাদেরকে জানিয়ে আসছিলেন যে পাপিয়া এবং তার স্বামী অস্ত্র ব্যবসার সাথে জড়িত এবং তাদের ফ্ল্যাট থেকে যে অস্ত্রটি উদ্ধার করা হয়েছিল সেটি কিন্তু তাদের লাইসেন্সকৃত ছিল না এবং যেই গুলি কিংবা যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তাদের কোনো আইনগত প্রমাণ দেখাতে পারেনি। তো কিছুক্ষণের মধ্যে রায় ঘোষণা শুরু করবেন আদালত এবং তারপরই ভাগ্য নির্ধারণ হবে পুলিশের শুদ্ধি অভিযানে আলোচিত এই পাপিয়া সুমন দম্পতির ভাগ্য। কবির, যুবলীগের বহিষ্কৃত নেত্রী শামীমানুর পাপিয়া ও তার স্বামী সুমনের বিরুদ্ধে অস্ত্র মামলার রায় হবে কিছুক্ষণের মধ্যে, সে খবর জানাচ্ছিলেন রিপোর্টার মার্জিয়া মোমো। দুপুরের সময় আরও থাকছে, হঠাৎ করে লাগামহীন আলুর দাম খুচরা বাজারে কেজিতে বিক্রি হচ্ছে 60 টাকা পর্যন্ত। কারসাজির অভিযোগ, হিমাগারে অভিযান চালাবে কৃষি বিভাগ। চট্টগ্রামে আবারও বেপরোয়া হয়ে উঠছে কিশোর গ্যাং।
বিশেষ করে আগে গ্রেপ্তার হওয়া কিশোর গ্যাংয়ের সদস্যরা জামিনে মুক্ত হয়ে এসে এলাকাভিত্তিক ত্রাসের রাজত্ব কায়েম করার চেষ্টা করছে। মাদক ব্যবসা এবং সেবনের পাশাপাশি চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িয়ে পড়ছে তারা। গত দুদিনে বিভিন্ন অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে 3 গ্যাং লিডার। রিপোর্ট কমলদের। রোববার নগর গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া কিশোর গ্যাং লিডার সাইদ এবং আরমান আগেও একবার হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছিল, কিন্তু সম্প্রতি জামিনে মুক্ত হয়ে আবারও অপরাধের সাথে জড়িত হয়ে পড়ে বলে অভিযোগ পুলিশের। তাই অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তাদের। অবশ্য শনিবার চকবাজার থানায় গ্রেপ্তার হয়েছিল অন্তু বড়ুয়া নামে আরও এক কিশোর গ্যাং লিডার। এই গ্যাং নিয়ে তারা এখানে উৎপাত করছিল এই জামাল খান এলাকায়। এই দেখা গেছে মানুষের কাছ থেকে হয়তো মোবাইল ছিনায় নিছে, কাউকে আটকেছে, মারধর করে। পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীগুলোর তথ্য অনুযায়ী বর্তমানে নগরীতে ছিন্নমূল কিশোরদের 15টি এবং অবস্থাপন্ন পরিবারগুলোর কিশোরদের আরও অন্তত 7 থেকে 10টি গ্রুপ নগরীতে আধিপত্য বিস্তার করে আছে। জামিনে বের হয়ে আসা তরুণরাই এসব গ্রুপের নেতৃত্ব দিচ্ছে বলে তথ্য রয়েছে পুলিশের কাছে। জামিনে চলে আসার পরে এরা বিভিন্ন ধরনের ক্রাইমের সঙ্গে জড়িয়ে পড়ে। এরা জায়গা চেঞ্জ করে এবং ধরন চেঞ্জ করে বখাটেপনা, ইপটিজিং এবং নেশার জগতে ঢুকে গেছে এবং এটার টাকার কারণে তারা ছিনতাই জগতে পা দিয়েছে। রাজনৈতিক ছত্রছায়া থাকা কথিত বড় ভাইদের আইনের আওতায় আনতে না পারায় কিশোর গ্যাংগুলোকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বলে অভিযোগ সুশীল সমাজের। নগরীতে এ ধরনের তালিকাভুক্ত বড় ভাই রয়েছে অন্তত 12 থেকে 15 জন। তাদেরকে যারা আশ্রয়দাতা, প্রশ্রয়দাতা, যারা মদত দেয় এবং কথিত বড় ভাইদের পিছনে অনেক ক্ষেত্রে শোনা যায় অনেকে দুর্নীতিপরায়ণ প্রশাসনের কর্মকর্তারা আছেন। সেই জায়গাগুলো যদি বন্ধ না হয় তাহলে অপরাধ বারে বারে ঘটবে। গত আগস্ট মাসে র্যাব ও পুলিশের বিশেষ অভিযানে আটক হয় কিশোর গ্যাং গ্রুপের 44 জন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। প্রচণ্ড গরমের পর এক পশলা বৃষ্টি রাজধানীর জনজীবনে স্বস্তি ফেরালেও জলাবদ্ধতার ভোগান্তি তৈরি করেছে। সে খবর জানাতে এই মুহূর্তে ধানমন্ডি এলাকাতে আছেন রিপোর্টার তোহা খান তামিম। আমরা সরাসরি তার কাছে যাচ্ছি। তামিম। খবির, ঠিক আজকে কিন্তু বাংলা আশ্বিন মাসের 26 তারিখ, অর্থাৎ প্রায় আশ্বিন মাস শেষ হয়ে আসছে। তারপর কিন্তু এই অসময়ে বৃষ্টি এবং এই বৃষ্টির ফলে কিন্তু রাজধানীর বিভিন্ন স্থানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জলজট তৈরি হয়েছে, সৃষ্টি হয়েছে। পাশাপাশি যানজটও আমরা লক্ষ্য করছি। জলজট, যানজটে কিন্তু সাধারণ মানুষ কিন্তু আসলে একেবারে নাকাল অবস্থা। আপনাকে যদি আমার পেছনে দেখাতে যাই খবির, তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে রাজধানী অভিজাত এলাকা ধানমন্ডি, এই ধানমন্ডির ঠিক 27 নম্বরে আমরা রয়েছি। 27 নম্বরে প্রায় বলা যায় যে কিছুক্ষণ আগে কিন্তু হাঁটু পানি ছিল, এখন আসলে পানি জমেছে রাস্তার পাশে এবং সাধারণ মানুষের যে চলাফেরা সেটি আসলে দুর্ভোগে পরিণত হয়েছে। পাশাপাশি আরেকটি বিষয় খবির বলে রাখি, সেটি হচ্ছে যে এখানে কিন্তু অনেক গাড়ি বিকল হয়ে যাচ্ছে এই পানিটা চলাচলের কারণে। এই বিকল হওয়ার কারণে কিন্তু রাস্তায় অনেক গাড়ি থেমে থাকছে, যার ফলশ্রুতিতে জ্যামও তৈরি হচ্ছে, অর্থাৎ যানজটও তৈরি হচ্ছে। তো এই যানজটের ফলে কিন্তু আরও পানির সাথে যানজট এটির আরও কিন্তু দুর্ভোগের মাত্রা বাড়িয়ে দিয়েছে। কবির, আবহাওয়া অফিসের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে এই বৃষ্টিটি কিন্তু একেবারে ক্ষণস্থায়ী বৃষ্টি। দেশের প্রায় 3টি জায়গায় এই বৃষ্টি হয়েছে। রাজধানী ঢাকায় আজকে ভোর 6টা থেকে শুরু করে দুপুর 12টা পর্যন্ত 54 মিলিমিটার বৃষ্টিপাতের তারা রেকর্ড করেছেন। পাশাপাশি তারা বলছেন যে এই যে বৃষ্টি, অসময়ে বৃষ্টি, এই অসময়ে বৃষ্টির কারণ হিসাবে ব্যাখ্যায় তারা বলছেন যে বঙ্গোপসাগরে যে গভীর নিম্নচাপের তৈরি হয়েছে, সেই নিম্নচাপের ফলে দেশের আকাশে মেঘমালা তৈরি হয়েছে। সেই মেঘমালা তৈরির ফলে কিন্তু বিচ্ছিন্নভাবে এই স্থানীয়ভাবে বৃষ্টি হয়েছে, অর্থাৎ স্থানীয় প্রভাবের কারণে কিন্তু এই বৃষ্টি হয়েছে। খবির, আরেকটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে এই যে কয়েক ঘন্টার যে বৃষ্টি, এই কয়েক ঘন্টা বৃষ্টির ফলে কিন্তু রাজধানীর বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে জনদুর্ভোগ তৈরি হয়েছে জলজটের কারণে। আপনি জানেন যে প্রতি বছরই কিন্তু এই জনদুর্ভোগ তৈরি হয়। যারা সাধারণ মানুষ, তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে প্রতি বছরই কিন্তু এই দুর্ভোগ তাদের পোহাতে হয়। তারা আহ্বান জানাচ্ছেন সরকারের প্রতি, সিটি কর্পোরেশন বা সংশ্লিষ্ট যে ওয়াসা রয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে, তাদেরকে আহ্বান জানাচ্ছেন যাতে করে এই যে জলজট, সেই জলজট থেকে যাতে পরিত্রাণ মেলে সে ব্যাপারে কার্যকর যে পদক্ষেপ, সেই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছেন তারা। আর আবহাওয়া অফিস বলছে আজ সকাল থেকে মাইজদিকোট, ফেনী এবং ঢাকাতে মোট এই 3টি স্থানে কিন্তু সারা দেশের মধ্যে বৃষ্টি হয়েছে। তো খবির, এই ছিল আমার হাতে রাজধানী ধানমন্ডি থেকে সবশেষ। রাজধানীর জলাবদ্ধতার খবর জানাচ্ছিলেন তোহা খান তামিম।
রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনায় নানা পরিকল্পনা থাকলেও শুধু হাতের কাছে ডাস্টবিনের অভাবে সড়ক জুড়ে আবর্জনার ছড়াছড়ি, যা একদিকে বাড়াচ্ছে নাগরিক ভোগান্তি, অন্যদিকে দেখা দিচ্ছে স্বাস্থ্য ঝুঁকি। এই অবস্থায় বিশেষজ্ঞরা পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার তাগিদ দিলেও ফুটপাত কেন্দ্রিক ডাস্টবিনে ফিরছে না দক্ষিণ সিটি কর্পোরেশন। তবে উন্নত প্রযুক্তির ডাস্টবিন স্থাপনের উদ্যোগ নিয়েছে উত্তর সিটি কর্পোরেশন। রিপোর্ট রাশেদ বাপ্পির, ক্যামেরায় ছিলেন শাহিন রহমান। প্রায় 2 কোটি মানুষের এই শহরে চলতি পথে বর্জ্যের এমন ছড়াছড়ি এখন অনেকটাই গা সওয়া নগরবাসীর। বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা এমন বর্জ্য আপাত দৃষ্টিতে বড় কোনো সমস্যা মনে না হলেও দিন শেষের পরিমাণ দাঁড়ায় 1555 টনে। প্রশ্ন হচ্ছে, শহরময় বর্জ্যের এমন অব্যবস্থাপনার দায় কার? অপরিকল্পিত শহরের কালিমামাখা রাজধানীর সবথেকে পরিকল্পিত সড়ক। আগারগাঁওয়ের এই সড়কে আছে প্রশস্ত ফুটপাত, সাইকেল লেন, এমনকি গাড়ি পার্কিংয়ের সুবিধা, অথচ নেই ডাস্টবিন। ফলাফল সড়ক জুড়ে বর্জ্যের ছড়াছড়ি। এ তো গেল পরিকল্পিত সড়ক ভাবনায় বর্জ্য ব্যবস্থাপনার উদাসীনতার চিত্র। রাজধানীর অন্যান্য সড়কের অবস্থা এর থেকে ভালো নয় মোটেই। স্বল্প দূরত্বে কোথাও নেই ময়লা ফেলার ডাস্টবিন। চলার পথে বর্জ্য বিড়ম্বনা নগরবাসীর প্রতিদিনকার সমস্যা। এত সুন্দর রাস্তা, যদি ডাস্টবিন থাকতো তাহলে তো আর এগুলা এখানে পড়ে থাকতো না। চা খাচ্ছিলাম, প্লাস্টিকের যে কাপটা ছিল সেটা ফেলার জন্য জায়গা পাচ্ছিলাম না। অনেকক্ষণ হাঁটার পরে তারপর এক জায়গায় সাইডে রেখে আসলাম। সড়কের বর্জ্য ব্যবস্থাপনায় কাজ যে হয়নি তা কিন্তু নয়। 2016 সালে প্রায় 6 কোটি টাকা ব্যয়ে নগর জুড়ে 11,000 মিনি ডাস্টবিন বসায় রাজধানীর 2 সিটি। অথচ দীর্ঘদিনের অবহেলায় এর অধিকাংশই এখন ব্যবহার অনুপযোগী, আবার অনেকগুলোর অস্তিত্বই নেই। গুলশানের মতো জায়গার ডাস্টবিন আরও দরকার ছিল, হয়তো সেই পরিমাণে নাই। দীর্ঘদিনের নাগরিক এই সমস্যা সমাধানে উত্তর সিটি নতুন উদ্যোগ নিলেও সড়কে ডাস্টবিন বসানোর সিদ্ধান্ত নেই দক্ষিণের। নান্দনিক এলাকা যেগুলো, সেখানে আমরা হাতের ময়লাটা ফেলার জন্য পাত্রের ব্যবস্থা করব। তার মানে এই না ঢাকা শহর শুধুমাত্র টিনের পাত্র দিয়ে ভরে ফেলা হলো। ম্যাটেরিয়ালসটা চেঞ্জ করে যাচ্ছে, যে ম্যাটেরিয়ালসে কোনো রিসেল ভ্যালু নাই, ফাইবার ম্যাটেরিয়ালস, এটা কিন্তু বাইরে 2 টাকার দাম বিক্রি হবে না। তো আমরা এই ধরনের কনসেপ্ট চিন্তা করছি। তবে নগর বিশেষজ্ঞরা মনে করেন শুধু দৃষ্টি দূষণই নয়, জলাবদ্ধতা ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিতে বিকল্প নেই আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার। এই ডাস্টবিন ব্যবস্থা প্রতি 100 ফিট অন্তর অন্তর করা এমন কোনো কঠিন কাজ না। তবে সেটি সিটি কর্পোরেশন দ্বারা সরবরাহকৃত হতে পারে এবং অবশ্যই তার ব্যবস্থাপনায় এটি পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করার ব্যবস্থা করতে হবে। রাজধানীতে প্রতিদিন তৈরি হওয়া 6,000 টন বর্জ্যের 1,500 টনই জমে সড়কে। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে, 3টি অঙ্গরাজ্যে সফরের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণায় ফিরছেন ট্রাম্প। প্রথমবারের মতো বাংলায় মুদ্রিত ব্যালটে ভোট দেবেন লস অ্যাঞ্জেলেসের বাঙালিরা। বিকল্প ব্যবস্থা না করে ঝুলন্ত তার অপসারণ অব্যাহত রাখলে 18 অক্টোবর থেকে প্রতিদিন সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত সারা দেশে ইন্টারনেট ও কেবল টিভি সেবা বন্ধের হুঁশিয়ারি দিয়েছে ইন্টারনেট ও কেবল টিভি সেবাদাতারা। 17 অক্টোবরের মধ্যে চলমান সমস্যা সমাধানের সময়সীমা বেঁধে দিয়েছেন সংগঠন দুটির নেতারা। নগরীর সৌন্দর্য বৃদ্ধি ও ফুটপাতে পথচারীদের চলাচলে ঝুঁকি এড়াতে 1 অক্টোবর থেকে ঝুলন্ত তার অপসারণ শুরু করেছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। এতে করোনাকালে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট ও টেলিভিশন সেবা থেকে বঞ্চিত হচ্ছে কয়েক লাখ গ্রাহক। সেবাদাতারা বলছে, চলমান অভিযানে শুধু দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকাতেই তার বাবদ 20 কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। এই অবস্থায় সোমবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, বিকল্প ব্যবস্থা না করেই সিটি কর্পোরেশন একতরফাভাবে তার অপসারণ করছে। স্থায়ী কেবল ব্যবস্থার বিষয়ে কোনো পদক্ষেপ না নিয়ে উল্টো 25 লাখ টাকা বাৎসরিক নিবন্ধন ফি নির্ধারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, যা অযৌক্তিক। এই দুটো ইন্ডাস্ট্রি বিশাল একটি হুমকির সম্মুখে পড়ে গেছে। দক্ষিণের মাননীয় মেয়র মহোদয়ের নিকট আমি আবেদন করব, অন্তত একটি তদন্ত কমিটি করা হোক, যে কোন পর্যন্ত আমরা লাস্ট মাইলে আমরা সেবাটা পৌঁছে দিতে পারবো। এই অবস্থায় চলমান সমস্যা সমাধান না হলে 18 অক্টোবর থেকে প্রতিদিন 3 ঘন্টা করে ইন্টারনেট ও ডিশ সেবা বন্ধের হুমকি দেন তারা। আগামী 17 অক্টোবরের মধ্যে এই সমস্যার সমাধান না হয়, আগামী 18 অক্টোবর রবিবার হতে প্রতিদিন সকাল 10টা হইতে দুপুর 1টা পর্যন্ত সারা বাংলাদেশে বাসাবাড়ি, অফিস, ব্যাংকসহ সকল পর্যায়ে ইন্টারনেট, ডাটা কানেক্টিভিটি, কেবল টিভি সার্ভিস আমরা প্রতীকীভাবে
বন্ধ রাখব। সমস্যা সমাধানের পাশাপাশি বাসাবাড়িতে ইন্টারনেট ও ডিশ সেবার মূল্য নির্ধারণ সহ 5 দফা দাবি তুলে ধরেন কেবল টিভি ও ইন্টারনেট সেবাদাতারা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। কৃষি বিপণন অধিদপ্তরের নির্ধারিত দাম অমান্য করে অতিরিক্ত দামে রংপুরের কোল্ড স্টোরেজগুলোতে বিক্রি হচ্ছে আলু, যার প্রভাবে খুচরা বাজারে 50 থেকে 60 টাকা কেজিতে ভোক্তাদের আলু কিনতে হচ্ছে। অন্যদিকে পাইকারদের দাবি, অতিবৃষ্টির জন্য এবার সব ধরনের সবজির দামই চড়া। এছাড়া বিগত বছরের লোকসান পুষিয়ে নিতে বেশি দামে আলু বিক্রি করছেন তারা। রংপুর থেকে হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। কৃষি বিপণন অধিদপ্তর নির্ধারিত মূল্য অমান্য করে অতিরিক্ত দামে রংপুরের হিমাগারগুলোতে বিক্রি হচ্ছে আলু, যার প্রভাবে খুচরা বাজারে 50 টাকা কেজিতে ভোক্তাদের আলু কিনতে হচ্ছে। আলুর দাম খুবই বেশি, আমাদের হলো বাজেটের বাইরে, একদম হাতের নাগালের বাইরে, আমাদের নাভিশ্বাস উঠে গেছে। কৃষক পর্যায়ে প্রতি কেজি আলুর উৎপাদন খরচ 8 টাকা 32 পয়সা ধরে কৃষি বিপণন অধিদপ্তর গত সপ্তাহে আড়ত পর্যায়ে প্রতি কেজি আলুর পাইকারি মূল্য 25 টাকা, হিমাগার পর্যায়ে 23 টাকা এবং ভোক্তা পর্যায়ে 30 টাকা নির্ধারণ করে। কিন্তু হিমাগার পর্যায়ে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 40 থেকে 42 টাকায়। খুচরা বাজারে 50 টাকায় ঠেকেছে প্রতি কেজি আলুর দাম। এবার অতিবৃষ্টির কারণে আলুর চাহিদা বেড়ে যাওয়ায় বিগত বছরের লোকসান তুলতে বেশি দামে আলু বিক্রি করছেন দাবি পাইকারদের। পর্যাপ্ত পরিমাণ আলু নাই, আলু আমাদের প্রথম থেকে সংকট। যখন কাঁচা আলু জমিতে আমরা উঠেছি তখন 18 টাকা 20 টাকা কেজি। হঠাৎ করে আমরা বাড়াই নেই, এটা বৃষ্টি হওয়ার কারণে, শাকসবজি মারার কারণে আমরা আলুর উপর প্রেশার যে পড়ছে, সেই প্রেশারে দাম বাড়ছে। এর পেছনে সিন্ডিকেটের কারসাজি দায়ী বলছেন কৃষক নেতারা। আর কৃষি বিপণন অধিদপ্তরের কর্তারা শঙ্কা প্রকাশ করে বাজার নিয়ন্ত্রণে পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছেন। খুচরা পর্যায়ে 30 টাকার ঊর্ধ্বে কখনোই বিক্রি করার কথা না। কিছু কিছু কোল্ড স্টোরে ব্যবসায়ীদের আলু মজুত রাখার খবর আমাদের মধ্যে আছে এবং তারা সিন্ডিকেট করে দাম বৃদ্ধি করতেছে কিনা সেই ব্যাপারে আমাদের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই, তবে আমরা খোঁজ নিচ্ছি। রংপুর জেলায় 40টি হিমাগারে এখনও 2,72,000 মেট্রিক টন আলু মজুদ আছে বলে জানিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, রংপুর। আলুর দাম নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে রংপুরের দর্শনা মোড়ে আছেন হেদায়েতুল ইসলাম বাবু। আমরা সরাসরি তার কাছে যাচ্ছি। বাবু, খবির, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে রংপুরের যে খুচরা এবং পাইকারি বাজারগুলো আছে, সেই বাজারে ভোক্তাদেরকে কিন্তু এবার সর্বোচ্চ দামে আলু কিনতে হচ্ছে, কারণ প্রতি কেজি আলু বাজারে বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকায়। অন্যান্য শাকসবজির দাম যখন আকাশ ছোঁয়া, তখন ভোক্তারা কিন্তু অনেকটা আলুর প্রতি তাদের নির্ভরশীলতাটা যখন বেড়ে গেছে, তখন সেই আলুর দামও বেড়ে যাওয়ার কারণে তারা কিন্তু অনেকটাই বাজারে গিয়ে আসলে হা হুতাশ করছেন বলতে গেলে। আপনি একটু বলে রাখতে চাই, আমরা রংপুর নগরীর একটি হিমাগারে এখন অবস্থান করছি। এই হিমাগার এবং খুচরা পাইকারি পর্যায়ে আলুর যে দাম নির্ধারণ করে দিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর, সেই দামের কিন্তু কয়েক গুণ বেশি দামে আপনার আলু বিক্রি করা হচ্ছে। আপনাকে বলে রাখি যে এই মাসের আপনার 7 অক্টোবর আপনার কৃষি বিপণন অধিদপ্তরের যিনি মহাপরিচালক মোহাম্মদ ইউসুফ, তিনি একটি চিঠি দিয়েছেন, একটি পত্র জারি করেছেন। সেখানে তিনি বলেছেন যে আসলে 8 টাকা 32 পয়সা কৃষকদের উৎপাদন খরচ হয়েছে প্রতি কেজি আলু উৎপাদন করতে গিয়ে। তো সেই আলু আপনার হচ্ছে যে এখন তারা বলেছেন যে 23 টাকা কেজি দরে তারা একটি দর নির্ধারণ করেছেন। আপনার অন্যান্য যে খরচ, পরিবহন খরচ এবং অন্যান্য যে খরচ আছে, সেই খরচ মিলে 23 টাকা এবং কোল্ড স্টোরেজে প্রতি কেজি আলুতে 2 টাকা খরচ ধরে এখান থেকে আপনার 25 টাকা কেজিতে আলু বিক্রি করবার জন্য কিন্তু দাম নির্ধারণ করা হয়েছে, যে পাইকারি পর্যায়ে 25 টাকা বিক্রি হবে এবং ভোক্তা পর্যায়ে আপনার 30 টাকা কেজিতে আলু বিক্রি করার কথা এই পত্রতে কৃষি বিপণন অধিদপ্তরের যিনি মহাপরিচালক তিনি নির্দেশনা দিয়েছিলেন। এই নির্দেশনার পর আমরা যেটি দেখছি যে এই হিমাগারগুলোতে প্রতি কেজি আলু আপনার বিক্রি হচ্ছে 40 থেকে 42 টাকায়। এর পেছনে এখানকার যারা পাইকার এবং হিমাগার কর্তৃপক্ষ আছেন, তারা যেটি বলছেন যে বিগত বছরগুলোতে তারা আলু উৎপাদন করে
লোকসানের মুখে পড়েছেন। এই লোকসান তুলবার জন্য তারা এইবার একটা সুযোগ পেয়েছেন। এটি ব্যবসায়ীরা বলছেন যে এইবার যে অতিবৃষ্টি অনাবৃষ্টি, এই বৃষ্টির কারণে আপনার অন্যান্য শাকসবজি ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে এইবার আলুর প্রতি যে চাপ তৈরি হয়েছে এবং আলুর চাহিদা তৈরি হয়েছে, সেই কারণেই তারা এবার দামটা বাড়িয়েছেন বলে কিন্তু পাইকাররা সরাসরি আমাদেরকে বলেছেন। তবে কৃষি বিপণন অধিদপ্তরের পক্ষ থেকে এখন পর্যন্ত বাজার নিয়ন্ত্রণে তেমন কোনো উদ্যোগ আমরা দেখিনি, তবে তারা পদক্ষেপ নেবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত রংপুর থেকে আলুর দাম নিয়ে সবশেষ খবর। খবির। হেদায়েতুল ইসলাম বাবু জানাচ্ছিলেন রংপুর থেকে। দেশের বাইরের খবর, করোনায় আক্রান্ত হওয়ার 2 সপ্তাহের মধ্যে হোয়াইট হাউসের বাইরে 3টি অঙ্গরাজ্যে নির্বাচনী প্রচারণায় যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার এক টুইট বার্তায় প্রেসিডেন্ট দাবি করেন তিনি করোনা থেকে মুক্ত। এদিকে এখন পর্যন্ত সবকটি জরিপে ট্রাম্পের থেকে বেশ এগিয়ে রয়েছেন ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। নিউ ইয়র্ক থেকে রিপোর্ট হাসানুজ্জামান সাকির। রোববার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইট বার্তায় নিজের চিকিৎসকের বরাতে জানিয়েছেন তার শরীর করোনা ভাইরাস প্রতিরোধক। তবে এর সমর্থনে কোনো সুনির্দিষ্ট প্রমাণ না থাকায় কিছুক্ষণের মধ্যে টুইটার কর্তৃপক্ষ বার্তাটি মুছে ফেলে। এই অবস্থার মধ্যেই সোমবার ব্যাটেল গ্রাউন্ড ফ্লোরিডায় যাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এরপর নির্বাচনী প্রচারণা চালাবেন আরও 2টি ঝুলন্ত অঙ্গরাজ্য আইওয়া ও পেনসিলভেনিয়ায়। ট্রাম্পের ভ্রমণ পরিকল্পনার এই 3টি অঙ্গরাজ্য সহ ব্যাটেল গ্রাউন্ড হিসেবে চিহ্নিত 10টি অঙ্গরাজ্যের মধ্যে জরিপে 9টিতেই এগিয়ে রয়েছেন ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। তিনিও প্রচারণা চালিয়ে যাচ্ছেন সমান তালে। এদিকে ডেমোক্র্যাটদের বিরোধিতার মধ্যেই সুপ্রিম কোর্টে ট্রাম্পের মনোনীত বিচারক এমি কোনি ব্যারেটের নিয়োগ শুনানি সোমবার সিনেটে শুরু হচ্ছে। অপরদিকে ডাক্তার ফাউসির বক্তব্য ব্যবহার করে ট্রাম্পের যে নির্বাচনী বিজ্ঞাপন তৈরি করা হয়েছে তার বিরোধিতা করেছেন ফাউসি। রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসির পরিচালক জানিয়েছেন এই অক্টোবরেই আরও 20,000 মানুষের মৃত্যু হবে যুক্তরাষ্ট্রে। আর করোনা বেড়ে যাওয়ায় লকডাউন করে দেওয়া হচ্ছে নিত্য নতুন এলাকা। এরই মধ্যে ভেস্তে গেছে প্রণোদনা প্যাকেজের বিল। সব মিলিয়ে নির্বাচনের আগে সবকিছু ট্রাম্পের বিরুদ্ধে যাচ্ছে বলেই দৃশ্যত মনে হচ্ছে। তবে বাস্তবে তা কতটুকু তা জানার জন্য অপেক্ষা করতে হবে নভেম্বরের 3 তারিখ নির্বাচনের দিন পর্যন্ত। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। এদিকে যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে প্রথমবারের মতো বাংলায় মুদ্রিত ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে লস অ্যাঞ্জেলেসের প্রবাসী বাঙালিরা। ইতোমধ্যেই ডাকযোগে ভোট দিতে ইচ্ছুক বাংলাদেশি ভোটাররা বাংলায় মুদ্রিত তাদের অফিসিয়াল ব্যালট পেয়েছেন। লস অ্যাঞ্জেলেস থেকে বিস্তারিত জানাচ্ছেন লস্কর আল মামুন। এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ব্যালট পেপারে ইংরেজির পাশাপাশি বাংলা ভাষাকে দেখতে পেয়ে আনন্দিত বাঙালিরা। এর মধ্য দিয়ে ইংরেজি ও অন্য কয়েকটি ভাষার পাশাপাশি দেশটিতে বাংলা ভাষাও একটি গুরুত্বপূর্ণ ভাষা হিসেবে স্বীকৃতি লাভ করল। 1952 সালে আমরা যে সংগ্রাম করেছিলাম তার প্রতিফলন আজ লস অ্যাঞ্জেলেস কাউন্টির বাঙালিরা প্রতিষ্ঠিত করলো। আমরা অত্যন্ত আনন্দিত যে এই সর্বপ্রথম আমেরিকার ভোটিং ব্যালটে বাংলা ভাষাকে সংযোজন করা হয়েছে। ভোটারদের হাতে যে ব্যালট পেপার দেওয়া হয়েছে তাতে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট সহ প্রার্থীদের নাম বাংলা ভাষায় লেখা রয়েছে। ক্যালিফোর্নিয়ায় এবারের ব্যালট অনুযায়ী প্রেসিডেন্ট, সুপ্রিম কোর্টের বিচারক, ডিস্ট্রিক্ট অ্যাটর্নি, রাজ্য ও বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান নিয়োগ ও অর্থ বরাদ্দ সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে 5 পৃষ্ঠার ব্যালটে মোট 25টি ভোট দিতে হবে। এবারের নির্বাচনে নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, ফ্লোরিডা সহ আরও কয়েকটি রাজ্যে এমন বাংলা ব্যালটে ভোট দেওয়ার সুযোগের খবর পাওয়া গেছে। ভোটাধিকার আইনের আওতায় 2013 সালে নিউ ইয়র্কের কুইন্সে স্থানীয় নির্বাচন এবং 2016 সালে জাতীয় নির্বাচনে বাংলা ভাষায় ছাপা ব্যালট ব্যবহৃত হয়। তবে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে এবারই প্রথম প্রেসিডেন্ট নির্বাচনের ব্যালটে বাংলা ভাষা ব্যবহার করা হবে। যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে লস অ্যাঞ্জেলেসে একটি এলাকার নামকরণ করা হয়েছে লিটল বাংলাদেশ। তৈরি করা হয়েছে বাংলাদেশের বিজয় চিহ্ন, জাতীয় স্মৃতিসৌধ মুরাল এখানে। আর এবার রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা পেল বাংলা ভাষার। এ অর্জন বাংলার ও বাঙালির। লস্কর আল মামুন, সময় সংবাদ, লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। অস্ত্র মামলায় যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী পাপিয়া ও তার স্বামীর 27 বছর করে কারাদণ্ড। কথিত রাজনৈতিক কর্মীরা দেশের জন্য ক্ষতিকর, আদালতের পর্যবেক্ষণ। এবং বিকল্প না রেখে রাজধানীর ঝুলন্ত তার অপসারণ করলে 18 অক্টোবর থেকে প্রতিদিন 3 ঘন্টা সম্প্রচার বন্ধের হুঁশিয়ারি কেবল অপারেটরদের। বন্ধ থাকবে ইন্টারনেট সেবাও। এই ছিল দুপুরের সময়ে। সঙ্গে থাকুন
সময়ের।